হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। একটা জিনিস কি জানেন, মানুষ লোভে যতটা না জুয়া খেলে তার চেয়ে বেশি খেলে অভাবে। আর এমনই অভাবে স্বভাব নষ্ট করা একজন জুয়ারি হলো কাইজি, যে কিনা বারবার লাইফ রিস্ক নিয়ে বিপুল পরিমাণ টাকা জিতে যায়, কিন্তু প্রতিবার নিজেরই কোনো না কোনো ক্লোজ বন্ধুর কাছে প্রতারণার শিকার হয়ে সেই টাকা হারিয়ে পথের ফকির হয়ে যায়। আর এবারও কাইজির সামনে চলে এসেছে আরও কয়েকটা গেম খেলার সুযোগ। তবে এবার তাকে খেলতে হবে স্বয়ং সরকারের বিপক্ষে, যেখানে গেমে জিতলে সে সহ সকলের ভাগ্য খুলে যাবে, আর হারলে নির্মম মৃত্যুও হতে পারে। তো শেষ পর্যন্ত কি পরিণতি হবে কাইজির, জানতে হলে চলুন দেখে আসি কাইজি দ্য ফাইনাল গেম। তবে গল্পটা যেহেতু দুর্দান্ত হবে, তাই মূল গল্পে যাওয়ার আগে ভিডিওতে সবাই একটা করে লাইক দিয়ে দিন। গল্পের শুরুতে কাইজিকে তেয়াই কোম্পানির লেভারি করতে দেখা যায়। এর আগে সে জ্যাকপট গেম খেলে প্রায় 136 কোটি ইউয়ান জিতে গিয়েছিল, যা দিয়ে অনায়াসে বাকিটা জীবন কাটিয়ে দিতে পারত সে। তবে সেখান থেকে সে প্রায় 122 কোটি ইউয়ান খরচ করে তার বন্ধুদের আন্ডারগ্রাউন্ড লেবারি থেকে মুক্ত করেছিল, আর বাকি টাকা সে ভাগ করে নিয়েছিল তার 3 জন পার্টনার হিরোমি, তোনেগাওয়া এবং সাকাজাকির সাথে। ফলে কাইজির ভাগে থাকে মাত্র 140 মিলিয়ন ইউয়ান, কিন্তু সেই টাকাটাও তার বিশ্বাসের সুযোগ নিয়ে তার বন্ধু তোনেগাওয়া মেরে দেয়। ফলে কাইজি আবারও অর্থকষ্ট আর দুর্দশার মাঝে জীবন কাটাতে থাকে। তো আজকে কাইজির বেতন পাওয়ার দিন ছিল। নাম ডাকতে সে ছুটে গিয়ে বেতনের খামটা নিয়ে নেয়, কিন্তু খাম খুলেই তার মন মেজাজ খারাপ হয়ে যায়, কারণ কোম্পানি বেতনের 70% টাকা কেটে দিয়েছে। কাইজি তখন তার প্রতিবাদ করলে তার দেখাদেখি বাকিরাও চেঁচামেচি শুরু করে। তখন একটা মহিলা কাশতে কাশতে অসুস্থ হয়ে গেলে কাইজি তাকে সামলে চিকিৎসা করার পরামর্শ দেয়। মহিলার নাম সুগিয়ামা। সুগিয়ামা জানায়, যা আয় রোজগার হয় তাতে কোনো রকমের সংসার সামলাতেই হিমশিম খায় সে। তাছাড়া তার ছোট বাচ্চা আছে, নিজের বাবা মায়েরও দেখাশোনা করা লাগে। স্বামী মারা যাওয়ায় পুরো পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়েছে। আগে সে ঘড়ির মেকানিক ছিল। সারা দেশে অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় এখানে এসে তাকে কাজ করতে হচ্ছে। কাইজি তখন রেগে গিয়ে স্টাফের কলার ধরে তার কর্মচারীদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে বলে। তবে এ সময় কোম্পানির প্রেসিডেন্ট কুরোসাকি এসে ধমক দিয়ে তাকে থামিয়ে দেয়। বেতন কেটে নেওয়া নিয়ে কাইজি তাকে রক্তচোষা বলে গালাগাল দিলে কুরোসাকি বলে সে ওদের মতো মূর্খদের কাজ দিয়েছে, এটাই তো ওদের ভাগ্য। তাই এখন ওদের মূলত কুরোসাকির কাছে কৃতজ্ঞ থাকা উচিত। এমনকি কারো সমস্যা থাকলে কুরোসাকি তাদের কাজ ছেড়ে চলে যেতে বলে, কারণ সে জানে এখানে কোথাও তেমন কাজ অ্যাভেলেবেল না। তাই সবাই বাধ্য হয়েই তার প্রতিষ্ঠানেই কাজ করবে। তো কাইজি ঝামেলা টামেলা করে বেরিয়ে আসে। তখন তার সাথে আন্ডারগ্রাউন্ড লেবারদের চিফ দেখা করে। চিফ কাইজিকে ভালো খাবার দাবার খাইয়ে পার্টনারশিপের অফার দেয়। সে কাইজিকে একটা লিফলেট দেখিয়ে বলে একজন বৃদ্ধর প্রচুর টাকা, তাই সে এন্টারটেনমেন্টের জন্য একটা গেম স্পন্সর করে। গেমটার নাম টাওয়ার অফ বাবেল। এই গেমটা হলো শহরের র্যান্ডমলি যে কোনো বিল্ডিংয়ের উপরে একটা টাওয়ার বসিয়ে তার উপরে একটা কার্ড রাখা হয়। তখন সবাই তাড়াহুড়ো করে সেই টাওয়ারে উঠে যে সবার আগে কার্ডটা নিতে পারবে সেই বিজয়ী হবে, আর সর্বোচ্চ 99 কোটি 99 লাখ ইউয়ান পর্যন্ত জিততে পারবে। তো কাইজি অলরেডি এই গেমের ব্যাপারে জানতো, কিন্তু সমস্যা হলো কবে কোন বিল্ডিংয়ে টাওয়ার বসানো হয় সেটা কেউই আগে থেকে জানতে পারে না। চিফ বলে সে জানে নেক্সট গেম কোথায় প্লেস করা হবে। সে কাইজিকে সেই জায়গাটা বলে দেবে, আর বিনিময়ে কাইজির উইনিং অ্যামাউন্টের 50% চিপকে দিতে হবে। কাইজি এখানে টাকার জন্য এতে রাজি হয়ে যায়। তো পরের দিন সেই বিল্ডিংয়ে টাওয়ার বসানো হলে শত শত ইয়াং পোলাপান ছুটে সেখানে চলে যায় এবং হুড়োহুড়ি করে উপরে উঠতে শুরু করে। তবে কাইজি তো ট্রিক্স খাটিয়ে রেখেছে। সে একটা ক্রেনের সাহায্যে পাশের বিল্ডিং থেকে টাওয়ার পর্যন্ত একটা বিম টেনে দেয়। এরপরে বিমের উপর দিয়ে হেঁটে টাওয়ারের দিকে যেতে শুরু করে। যদিও কাইজির বিমের উপর দিয়ে হাঁটা অভ্যাস আছে। এর আগে সে আন্ডারগ্রাউন্ড থেকে মুক্ত হওয়ার জন্য ব্রেফম্যান রোড গেম খেলেছিল। সেখানেও লাইফ রিস্ক নিয়ে বিমের উপর দিয়ে হাঁটতে হয়েছিল। যাই হোক, সেখানে জেতার জন্য আরেক দল ইয়াং ছেলে আসে। এরা একটু ইঞ্জিনিয়ার টাইপের আর কি। এরা আরও স্মার্ট পদ্ধতি ইউজ করছিল। এদের এক একজনের হাতে রিমোট ছিল, যেটা দিয়ে একটা ড্রোন কন্ট্রোল করে ড্রোনের মাধ্যমে কার্ডটা তুলতে চাচ্ছিল। কিন্তু বাকিরা ড্রোনটা দেখা মাত্রই ইট পাথর ছুঁড়ে সেটাকে ড্যামেজ করে দেয়। তখন তারা কাইজির দিকেও নোটিস করে, তাই তাকে ফেলে দেওয়ার জন্য ক্রেনটা ধাক্কাতে শুরু করে। কাইজি নিজেকে ব্যালেন্স করছিল, ততক্ষণে টাওয়ার বেয়ে একটা ছেলে প্রায় কার্ডটা ধরেই ফেলেছিল। তাই কাইজি বিম থেকে টাওয়ারের সোজা লাফ দেয়। এতে কার্ডটা তার হাতে টাচ করে ঠিকই, কিন্তু সে ধরতে পারে না।
কার্ডটা অন্য ছেলেটার হাতে চলে যায়। কার্ডের এক পাশে ক্যালকুলেটরের মতো বাটন দেওয়া ছিল, অন্য পাশে একটা ম্যাজিক কি ছিল। এই ম্যাজিক কিতে গুরুত্বপূর্ণ কোনো কোড আছে যেটার ব্যাপারে কেউই জানে না। এই কার্ডের যে কোনো একটা পাশে চুজ করা যাবে, হয় টাকা নিতে হবে অথবা ম্যাজিক কিটা। যদিও এটাও একটা মাইন্ড গেম, কারণ স্বাভাবিকভাবেই ম্যাজিক কি না নিয়ে সবাই টাকা নেওয়াটাই প্রেফার করবে। যা হোক, যে ছেলেটা ডিভাইস ধরেছিল সে বারবার চেষ্টা করেও সেটা অন হয় না। তখন একজন সাংবাদিক বলে, এই কার্ডটা যে সবার আগে টাচ করেছে শুধুমাত্র তার ফিঙ্গারপ্রিন্টেই এটা কাজ করবে, আর ডিভাইসটা সবার আগে কাইজি টাচ করেছিল, তাই ভাগ্যক্রমে সেই উইনার হয়ে যায়। তবে এখানে কাইজি একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে এই হিউজ পরিমাণ টাকার মায়া ছেড়ে দিয়ে ম্যাজিক কিটা চুজ করে নেয়। তার মানে সামনে আরো জটিল কিছু চমক আছে। এদিকে জাপানে তখন অর্থনৈতিক মন্দা চরমে। মানুষের হাতে কাজ নেই, অর্থ নেই, জিনিসপত্রের দাম নাগালের বাইরে। তাই মানুষজন সরকার পতনের বিক্ষোভ করছিল। তবে একদল লোক মেতেছিল আন্ডারগ্রাউন্ড ক্যাসিনোর দুনিয়াতে। সেখানে গরিবেরা যেত বড়লোক হতে, আর ধনীরা যেত টাকাকে সোনায় কনভার্ট করতে। কারণ টাকার মান ক্রমাগত কমে যাচ্ছে, তাই টাকার চেয়ে সোনা সেফ অপশন। সেখানে সরকারের একজন মন্ত্রীও নিয়মিত জুয়া খেলতে যেত, যাতে তার টাকাগুলো সে স্বর্ণতে কনভার্ট করে সেফ থাকতে পারে। তবে এই ব্যাপারটা ফটোসহ নিউজে চলে আসলে সরকারের উপরে আরও প্রেশার চলে আসে। তাই ক্যাবিনেট সেক্রেটারি তাকাকুরা মন্ত্রীকে ডেকে পাঠায়। মন্ত্রীর ভাবসাব এমন ছিল সে যা করছে ঠিকই করছে, তাই তাকাকুরা মন্ত্রীর টেকনিকেই তাকে শায়েস্তা করার কথা ভাবে। সে মন্ত্রীকে রক পেপার সিজার খেলার অফার দেয়। তবে এখানে একটা ছোট রুলস হলো, 3টা স্বর্ণের ডিম থাকবে যেটাকে বলা হয় রকেট চাল। মন্ত্রীকে 3বার চাল দেওয়ার সুযোগ দেওয়া হবে, আর এই 3বারের মধ্যে অ্যাটলিস্ট একবার তাকে হাতের ভেতরে স্বর্ণের ডিম নিয়ে রকেট চাল দিতে হবে। যদি এই গেমে মন্ত্রী জিতে যায় তাহলে সে স্বর্ণের ডিমটা পেয়ে যাবে, আর যদি তাকাকুরা জিতে যায় তাহলে মন্ত্রীকে পদত্যাগ করতে হবে। অনেক সহজ একটা গেম দেখে মন্ত্রী রাজি হয়ে যায় এবং প্রথমবারই রকেট চাল দিয়ে দেয়। চালাক তাকাকুরা মন্ত্রীর চাল সহজেই ধরে ফেলে এবং পিপারের চাল দিয়ে মন্ত্রীকে হারিয়ে দেয়। ফলে বাধ্য হয়ে মন্ত্রীকে পদত্যাগ করতে হয়। এরপরে তাকাকুরা মন্ত্রী পরিষদের বৈঠকে যায়। সেখানে জানতে চাওয়া হয় দেশের এই অর্থনৈতিক ক্রাইসিস ম্যানেজমেন্টে তাকাকুরার কোনো প্ল্যান আছে কিনা। তাকাকুরা সাজেশন দেয়, ভোগ্যপণ্যের ট্যাক্স 30% বাড়িয়ে দিতে হবে, কর্মচারীদের পেনশন থেকে 40% সরকারকে কেটে রাখতে হবে, এছাড়া আপাতত সব ধরনের সরকারি অনুদান বাতিল করে দিতে হবে। তাকাকুরার এই কথার অনেকেই বিরোধিতা করে, কারণ এতে গরিবেরা অনাহারে পড়ে যাবে। তবে তাকাকুরা স্বার্থপরের মতো বলে, বর্তমানে দেশের মানুষের সঞ্চয় আছে প্রায় 1500 ট্রিলিয়ন ইউয়ান, যা দিয়ে তারা সব বৈদেশিক ঋণ পরিশোধ করে দিতে পারবে। তাই তাদের উচিত সবার টাকা বাজেয়াপ্ত করে নেওয়া। অনেকে ব্যাপারটা পছন্দ না করলেও ক্রাইসিস থেকে বাঁচার জন্য আপাতত সবাই চুপ করে যায়। অন্যদিকে কাইজিকে তখন দেখা যায় গেমে জেতা কার্ডের লোকেশন ট্র্যাক করে একটা বাড়ির সামনে যায়। সেখানে বাড়ির সদর দরজার অ্যাক্সেস পাশেও কার্ডের মতো লোগো দেওয়া ছিল। তাই কাইজি অ্যাক্সেস লকে কার্ডটা টাচ করতেই দরজা খুলে যায়। ভেতরে ঢুকে দেখে এখানে আগে থেকেই কানাকো নামের একটা মেয়ে আছে। কানাকো অন্য একটা গেমে জিতে এখানকার অ্যাক্সেস পাস পেয়েছে। কানাকো যেই গেমটা খেলেছে সেটাতে হাজার হাজার কার্ড আকাশ থেকে ছুঁড়ে ফেলা হয়েছিল। তার ভেতরে ভাগ্যক্রমে উইনিং কার্ডটা কানাকোর কপালে এসে পড়ে। যাই হোক, কাইজি যেহেতু টাকার বদলে ম্যাজিক কি সিলেক্ট করেছে, তাই কানাকো জানতে চায় কাইজি এই সিদ্ধান্ত কেন নিল। কাইজি পত্রিকা দেখিয়ে জানায়, আগেরবার এই গেমের উইনার টাকার অপশন সিলেক্ট করেছিল, পরে আততায়ীরা তাকে হত্যা করে সেই টাকা ছিনতাই করে নিয়ে যায়। আসলে কাইজি নিজেকে ওদের টার্গেট বানাতে চাইছিল না, তাই সে সেফ অপশন সিলেক্ট করেছে। যদিও সে এখনো জানে না এই ম্যাজিক কি আসলে কি এবং এটার কাজ কি, তবে তার ধারণা এটা হয়তো তাকে আরো বেশি টাকার কাছে নিয়ে যাবে। এরই মধ্যে সেখানে হুইল চেয়ারে করে এই গেমগুলোর স্পন্সর মিস্টার তোগো আসে। তার সাথে তার পার্সোনাল সেক্রেটারিও ছিল। তোগো দুজনকেই অভিনন্দন জানায়, কারণ ওরা টাকার বদলে ম্যাজিক কি সিলেক্ট করেছে। তোগো জানায় তার এই দেশকে বাঁচানোর জন্য কাউকে প্রয়োজন ছিল, তাই সে এই টেকনিক ইউজ করেছে। সরকার যে জঘন্য প্ল্যান করছে তোগো সেটার ব্যাপারে জানতো। সে ওদেরকেও জানায় সরকার জনগণের সব ব্যক্তিগত সম্পত্তি বাজেয়াপ্ত করবে, ব্যাংকে ইন্স্যুরেন্সে যত টাকা আছে সবই সরকার নিয়ে যাবে, আর এই কাজটা করবে আগের মুদ্রা বাতিল করে নতুন আরেকটা মুদ্রা পদ্ধতি চালু করে। নতুন মুদ্রা চালু হলে আগের মুদ্রাগুলো অটোমেটিক বাতিল হয়ে যাবে। এতে মানুষ পথে বসে গেলেও সরকার বৈদেশিক ঋণগুলো শোধ দিতে পারবে।
পাশাপাশি কিছু মানুষ অনেক টাকা পয়সা মেরে দিয়ে বিদেশ পালিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যাবে। কাইজি তখন জানতে চায় এতে তোগোর এত মাথা ব্যথা কেন, সেও তো বাকিদের মতো নিজের টাকাগুলো নিয়ে পালিয়ে যেতে পারে। তখন তোগো জানায় সে অসুস্থ, বেশি দিন হয়তো আর বাঁচবে না, তাই পালিয়ে গিয়েও লাভ নেই। এই জন্য সে মরার আগে দেশের জন্য কিছু করে যেতে চায়। ক্যাবিনেট সেক্রেটারি তাকাকুরা 10 দিন পরে মন্ত্রিপরিষদ নিয়ে মিটিংয়ে বসবে। সেই মিটিংয়ে নতুন কারেন্সির পক্ষে বিপক্ষে ভোটাভুটি হয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তাই তোগোর প্ল্যান সে ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রীকে ঘুষ দিয়ে কিনে নেবে, যাতে ওরা কারেন্সি চেঞ্জের বিপক্ষে ভোট দেয়। এতে দেশ বিপদমুক্ত হবে। কিন্তু তার কাছে বর্তমানে 50 বিলিয়ন আছে, যেখানে তার প্রয়োজন 100 বিলিয়ন ইউয়ান। তাই কাইজি আর কানাকোর কাজ হবে এই 10 দিনে জুয়া খেলে বাকি 50 বিলিয়ন ইউয়ান ম্যানেজ করা। যদিও জুয়া খেলবে কাইজি একাই, আর কানাকোকে রাখা হয়েছে গুড লাক হিসেবে, যাতে খেলার সময়ে ভাগ্যও ফেভার করে। কাইজি জানতে চায় এতে তাদের কি লাভ হবে। তোগো জানায় তাদেরকে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। কিন্তু তবুও 10 দিনে 50 বিলিয়ন ম্যানেজ করা মোটেও সহজ না। তাই কাইজি নিষেধ করে দিয়ে বলে সে এটা পারবে না। তখন তোগোর পিএস থেকে লাস্ট টপ দিয়ে বলে তারা জুয়া খেলবে তেয়াই কোম্পানির প্রেসিডেন্ট কুরোসাকির বিপক্ষে। এটা শুনে কাইজি এবার রাজি হয়ে যায়। কুরোসাকি আল্ট্রা লেভেলের বজ্জাত। তাছাড়া ওরা কাইজিকে এত জ্বালিয়েছে যে কাইজি ওদেরকে প্রচন্ড ঘৃণা করে। তেয়াই কোম্পানির বিরুদ্ধে খেলা হবে, জাস্ট এইটুকু শুনেই কাইজি রাজি হয়ে যায়। তার মানে সামনে আমরা হাড্ডাহাড্ডি একটা লড়াই দেখতে পারবো। তো এরপরে পিএস কাইজি আর কানাকোকে ক্যাসিনোতে নিয়ে গিয়ে গেমের সাথে পরিচয় করিয়ে দেয়। তাদের এই গেমের নাম ফাইনাল জাজমেন্ট। গেমে একটা দাড়িপাল্লার মতো থাকবে, যার দুটো পাল্লাতে 2 পক্ষ থাকবে। এরা নিজেদের টাকা এবং সম্পদ দিয়ে নিজেদের পাল্লা ভারীর চেষ্টা করবে। প্রয়োজনে তারা আত্মীয়, বন্ধু, এমনকি দর্শকদের টাকা এবং সম্পদও নিজেদের পাল্লা ভারীর জন্য ইউজ করতে পারবে। নির্ধারিত সময় শেষে যার পাল্লাটা বেশি ভারী হবে সে গেমে জিতে যাবে এবং অন্যজনের পাল্লার সমস্ত টাকা এবং সম্পদ পেয়ে যাবে। তো গেমের ব্যাপারে জানার সময়ে যখন তারা বের হচ্ছিল, তখন কাইজি আরেকটা গেমের পোস্টার দেখে সেটার ব্যাপারে জানতে চাইলে পিএস জানায় এই গেমটার নাম ড্রিম জাম্প। যাদের সুইসাইড করার ইচ্ছা, এই গেমটা মূলত তাদের জন্যই। এই গেমে অনেক উঁচুতে 10টা ক্রেন থাকে, সেখানে কোমরে দড়ি বেঁধে 10 জনকে দাঁড়াতে হয়। এই 10 জনের ভেতরে 9 জনের দড়ি কাটা আছে, শুধু একটা দড়ি বাঁধা আছে। তাই ঝাঁপ দেওয়ার পরে 9 জন মারা যায়, আর যার দড়িটা বাঁধা আছে সে বেঁচে যায় এবং জ্যাকপটটা সেই জিতে যায়। তারা নিজেদের চোখে গেমটাও খেলতে দেখে, যা দেখে কাইজির ঘৃণায় বমির উপক্রম হয়। যাই হোক, এদিকে তাকাকুরার সাথে কুরোসাকি দেখা করতে আসে এবং গেমে জিততে তাকাকুরার সব রকমের হেল্প চায়। তাদের কাছে খবর এসে গিয়েছিল তোগোর পক্ষে কাইজি গেমটা খেলতে চলেছে, তাই ওরা কাইজির ব্যাপারে এক্সট্রা ঘাটাঘাটি শুরু করে। অন্যদিকে কাইজিরা তোগোর কাছে ফিরে আসে এবং লিস্ট বানায় তাদের পক্ষে কারা টাকা ইনভেস্ট করবে। কারণ যারা বিজয়ী পক্ষকে টাকা ইনভেস্ট করবে, বাজিতে জিতলে তাদের টাকাও ডাবল হয়ে যাবে। তো তোগোর ছোট ভাই তার 5 বিলিয়নের প্রপার্টি ইনভেস্ট করতে রাজি হয়ে যায়। তবে তাদের পক্ষে সবচেয়ে বড় ইনভেস্ট করতে চেয়েছে তোগোর একজন ছোটবেলার বন্ধু, যে কিনা আইটি ফার্ম দোমোতো টেকনিক্সের মালিক, যার সম্পদের মূল্য প্রায় 50 বিলিয়ন ইউয়ান। তার উপরেও তোগো অনেকখানি নির্ভর করে আছে। তো আলোচনা শেষ করে বাইরে আসার পরে পিএস প্রাইভেটলি কাইজিকে বলে সে চেয়ারম্যান তোগোর একটা গোপন কথা জানে। তোগোর একটা গার্লফ্রেন্ড ছিল, এমনকি তার একটা সন্তানও ছিল। তোগো একদিন ওদেরকে ত্যাগ করে আর ক্ষতিপূরণ হিসেবে ওদেরকে একটা দুর্লভ মহামূল্যবান পেন্টিং দেয়। এই পেন্টিংয়ের যেহেতু অনেক দাম, তাই এটা যদি তারা কালেক্ট করতে পারে তাহলে তাদের পাল্লা আরো ভারী হবে। তো কাইজি এবার সেই পেন্টিংটা খুঁজতে খুঁজতে একটা শরণার্থী শিবিরে যায়। সেখানে একটা বৃদ্ধর কাছে জানতে পারে তোগোর প্রেমিকা একটা ছেলে সন্তান রেখে অনেক আগেই মারা গিয়েছে। সেই ছেলে এখন কোথায় আছে লোকটা বলতে পারে না। এরই মধ্যে সেখানে তাকাকুরা পুলিশ নিয়ে চলে আসে এবং শরণার্থীদের মারধর করে জায়গাটা খালি করে, কারণ ওরা বসে খেয়ে সরকারের টাকা নষ্ট করছে। কাইজি এতে বাধা দিতে গেলে তাকাকুরা তাকে দেয়ালের সাথে ঠেসে ধরে এবং নাম ধরে হুমকি দেয়। এতে কাইজি বুঝে যায় তাকাকুরা তার ব্যাপারে সব খোঁজ নিয়ে রেখেছে। তো রাতে কাইজি বাড়ি ফিরছিল, তখন কয়েকজন তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। এরা মূলত হলো ওই ইঞ্জিনিয়ার গ্রুপটা যারা টাওয়ার অফ বাবেল গেমে ড্রোনের মাধ্যমে কার্ড নেওয়ার চেষ্টা করেছিল, যেই সিনটা আমরা শুরুর দিকে দেখেছিলাম। তো ওরা ভেবেছিল কাইজির কাছে উইনিং অ্যামাউন্টটা আছে। এদের ভেতরে সুগাওয়ারা নামের একটা ছেলে আছে, যার একটা টেক কোম্পানি আছে। টাকার জন্য কোম্পানিটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই গেমে জিতে তারা কোম্পানিটা চালুর সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু কাইজির জন্য তাদের প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে। তাই কাইজির কাছ থেকে টাকাটা হাতানোর জন্য ওকে কিডন্যাপ করে এনেছে। কাইজির কাছে তো টাকা পয়সা কিছুই নেই, তাই সে ওদেরকে ব্যাপারটা জানালে ওরা ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। এমনিতেও ছেলেগুলো নিরীহ, ভদ্র আর সভ্য, জাস্ট বিপদে পড়ে এরকম দুষ্টুমি করেছে। তাই কাইজি ওদেরকে টাকার বিনিময়ে তার দলে জয়েন করার অফার দিলে ওরা রাজি হয়ে যায়। এদিকে সেই ঘড়ির মেকানিক মহিলা সুগিয়ামা অর্থকষ্ট সহ্য করতে না পেরে ড্রিম জাম্প দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে কাইজি তাকে আটকায় এবং তাকেও নিজের দলে টেনে নেয়। কাইজির এদেরকে টিমে নেওয়ার পেছনে তার মাস্টারমাইন্ড প্ল্যান ছিল, আর এই মাস্টারমাইন্ড প্ল্যানটাই আমরা সামনে জানতে পারবো। তো টিম রেডি হয়ে যাওয়ার পরে তারা খেলতে চলে যায়। এক পক্ষে ছিল তোগোর পক্ষে কাইজি, আর অন্য পক্ষে ছিল স্বয়ং কুরোসাকি। সে শুরুর আগেই কাইজিকে সতর্ক করে বলে, আমি ইচিজো বা তোনেগাওয়ার মতো এত সহজে হার মানব না। তো এরপরে খেলার রুলসগুলো জানিয়ে দেওয়া হয়। প্রথমত, খেলা দুপুর 12:10 থেকে 5:10 পর্যন্ত, অর্থাৎ 5 ঘন্টা খেলা হবে। দ্বিতীয়ত, দর্শকদের ছুড়ে দেওয়া কয়েনগুলো এই সময়ের ভেতরেই গণনা করা হবে। তৃতীয়ত, 3FA সাপোর্টার বা বন্ধু আত্মীয়রা কে কখন টাকা লাগাবে সেটা একটা রুলেট হুইলের মাধ্যমে জানা যাবে। চতুর্থত, দুপুর 2:10, বিকেল 4:10 এবং বিকেল 5:10 মোট 3 বার ওজন মেপে দেখানো হবে কার পাল্লা কি অবস্থায় আছে। আর পঞ্চম রুলস হলো, নিচে পড়া মুদ্রাগুলো কারো পক্ষেই কাউন্ট হবে না, সেগুলো হোস্ট অর্থাৎ তেয়াই কোম্পানি নিয়ে যাবে। তো এরপরে গেমের ঘড়িতে 12:10 বাজার সাথে সাথেই খেলা শুরু হয়ে যায়। দুই পক্ষই তাদের টাকা নিজেদের পাল্লাতে রাখে। অন্যান্য সম্পদগুলো একটা কনভার্টারের মাধ্যমে মূল্য নির্ধারণ করে নিজেদের পাল্লায় জমা হয়। নিজেদের টাকা রাখা হয়ে গেলে এবার রুলেট হুইলের মাধ্যমে দেখানো হয় এবার বন্ধুরা টাকা লাগাতে পারবে। কুরোসাকির বন্ধুরা বড় বড় অ্যামাউন্ট নিয়ে হাজির হয়। কাইজি ওদের ফেসের দিকে তাকিয়েই বুঝতে পারে ওরা নিজ ইচ্ছেতে টাকা দিচ্ছে না, কুরোসাকি কোনোভাবে ওদেরকে বাধ্য করেছে। যদিও তোগোর পক্ষের তেমন কোনো বন্ধু ছিল না। তার একজন বন্ধু মাচিমুরা একটা এন্টিক জিনিস নিয়ে হাজির হয়, যেটা সে পেনশনের টাকা দিয়ে কিনেছিল। কিন্তু কনভার্টার দিয়ে দেখা যায় ওটার নিবন্ধন করা নেই, মানে ওটা অবৈধ, আর অবৈধ সম্পদ এখানে কাউন্ট করা হবে না। ওরা বুঝতে পারে কুরোসাকি এখানে জোট চুরি করেছে, কারণ মাচিমুরা তো জিনিসটা বৈধভাবেই কিনেছিল। আসলে কোনোভাবে হয়তো ক্যাবিনেট সেক্রেটারি তাকাকুরা প্রভাব খাটিয়ে ওটার রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। যদিও এতে তোগোর টিম একটু আশাহত হয়, তবে একটু পরেই তোগোর সেই ছোটবেলার বন্ধু দোমাতোকে আসতে দেখে ওরা খুশি হয়ে যায়। তোগো দোমাতের উপরেই সবচেয়ে বেশি নির্ভর করেছিল, কারণ তার কাছে ইনভেস্টমেন্টের অনেক টাকা এবং সম্পদ আছে। কিন্তু সবাইকে চমকে দিয়ে বেইমানি করে দোমাতো তোগোর বদলে কুরোসাকির পক্ষে বড় অ্যামাউন্টের সোনার বার লাগিয়ে দেয়। তবে দোমাতো যে ইচ্ছে করে এটা করেনি, তাকে বাধ্য করা হয়েছে এটাও স্পষ্ট বোঝা যাচ্ছিল। দোমাতো চলে গিয়েও আবারও ফিরে এসে তোগোর কাছে ক্ষমা চেয়ে বলে গতদিন কুরোসাকি তার কাছে এসেছিল। সে দোমাতোর হিসেব জালিয়াতির কথা ফাঁস করে দেওয়ার হুমকি দিয়ে কুরোসাকির পক্ষে বাজি লাগাতে বাধ্য করেছে। যাই হোক, গেমের এই পর্যায়ে রুলেট হুইল ঘুরে ফিক্সার লেখাটা উঠে, মানে এবার ব্যাংক এবং ইন্স্যুরেন্সের টাকা গেমে লাগানো যাবে। তোগোকে ব্যাংক থেকে 1 বিলিয়ন ইউয়ান দেওয়ার কথা ছিল, কিন্তু ওরা মাত্র 30 মিলিয়ন ইউয়ান নিয়ে হাজির হয়। কাইজি ওদের উপরে তখন চিৎকার চেঁচামেচি করলে ওরা ক্ষমা চেয়ে বলে ওরা উপর মহলের আদেশ পালন করছে। উপর থেকে তাদেরকে প্রেসার দেওয়া হয়েছে যাতে তোগোকে বেশি টাকা না দেওয়া হয়। আর এই উপর মহলটা যে তাকাকুরা সেটা কারোরই বুঝতে বাকি থাকে না। যদিও তাকাকুরাও মোবাইলে গেমের লাইভ শো দেখছিল আর ব্যাপারটা এনজয় করছিল। এরই মধ্যে দুপুর 2:10 বেজে যাওয়ায় ওজনের সময় হয়ে যায়। তোগো আর কুরোসাকিকে নিজেদের পাল্লার উপরে দাঁড়াতে বলা হয়। তোগোর ওজন কুরোসাকির চেয়ে 8 কেজি কম ছিল, তাই তোগোর পাল্লায় 8 কেজি অ্যাড করে দুজনের ওজন অ্যাডজাস্ট করা হয়। গেমের শুরুতে তোগোর পাল্লা অনেক ভারী ছিল, কিন্তু লাস্ট 2 রাউন্ডে সব ইনভেস্টমেন্ট কুরোসাকির পাল্লায় পড়ায় দুজনের ব্যবধান 19-20 হয়ে গিয়েছে আর কি। তো এবার রুলেট হুইলে ফ্যামিলিকে টাকা লাগানোর টাইমিং দেওয়া হয়, আর প্রথমেই কুরোসাকির স্ত্রী টাকা লাগাতে চলে আসে। আসলে বজ্জারটা এই গেমে জেতার জন্য জাস্ট 3 দিন আগে এক বিরাট ধনীর মেয়েকে বিয়ে করেছে। তো তার স্ত্রী বাবার কাছ থেকে 11 বিলিয়ন ইয়েনের একটা চেক কুরোসাকির পক্ষে লাগিয়ে দেয়, ফলে সে এক ধাপেই অনেকটা এগিয়ে যায়। আর তোগোর পক্ষে তার ভাই 5 বিলিয়নের একটা সম্পত্তির দলিল লাগায়, কিন্তু কনভার্টে দেখা যায় এই সম্পত্তির তেমন মূল্যই নেই, কারণ সরকার এই জমিটা ময়লা আবর্জনা রিসাইকেল করার জন্য নিয়ে নিচ্ছে, তাই এটার আর কোনো দাম নেই বললেই চলে। মানে এখানে তাকাকুরা এবং কুরোসাকি আরেকটা ট্রিক্স খাটিয়েছে।
এতে কাইজি স্পষ্ট বুঝতে পারে তাকাকুরা নিজের পাওয়ার খাটিয়ে এই কাজটা করেছে। তবে কাইজির মনে একটা প্রশ্ন জাগে, তোগোর পক্ষে কারা টাকা লাগাবে, এই ইনফরমেশন ওরা পেল কোথায়? এ সময় তোগোর পিএস একটা পেন্টিং নিয়ে হাজির হলে কাইজি বুঝে যায় নাটের গুরু হলো এই ছেলেটাই। কাইজি রিভিল করে পিএস গতদিনে তাকে এই পেন্টিংয়ের টোপ দিয়েছিল। সে বলে টাওয়ার অফ বাবেলের ছেলেগুলোকে মিথ্যা টাকার কথা বলে এই পিএসই কাইজির পেছনে লেলিয়ে দিয়েছিল। পিএসের প্ল্যান ছিল কাইজি কিডন্যাপ হয়ে গেলে সে আর গেম খেলতে পারবে না, এতে তোগো আগেই হেরে যাবে। তো কাইজি এবার পিএসকে জিজ্ঞেস করে সে ইনফরমেশন লিক করে কেন বেইমানি করলো। তখন পিএস জানায় তোগো যেই প্রেমিকাকে প্রতারণা করে ছেড়ে দিয়েছিল এই পিএস মূলত তারই সন্তান, এই জন্যই সে প্রতিশোধ নিতে তোগোর পিএস হিসেবে জয়েন করেছিল যাতে তার সর্বনাশ করা যায়। আর কুরোসাকি বলে সে তোগোর ব্যাপারে খোঁজ নিতে গিয়ে তার প্রেমিকা এবং তার ছেলের ব্যাপারে জানতে পারে, আর তখন থেকেই মূলত ছেলেটা গোপনে কুরোসাকির হয়ে কাজ করছে। তো এবার সেই পিএস ছেলেটা মানে তোগোর ছেলে হিরোসি পেন্টিংটা কুরোসাকির পক্ষে দিয়ে দেয়। তাদের ধারণা ছিল এটার কয়েক বিলিয়ন দাম তো হবেই, তবে কনভার্ট করতে গিয়ে দেখা যায় এটার কোনো মূল্য নেই। তখন তোগো জানায় এই পেন্টিংটা সেই এঁকেছিল। মূলত সেই সময় তার দুশ্চরিত্রা স্ত্রীর সাথে বনিবনা না হয় একটা বারে ড্রিঙ্ক করতে গিয়ে হিরোসির মায়ের সাথে তোগোর দেখা হয়। এরপরে হিরোসির মা প্রেগনেন্ট হলে তার জন্য উপহার হিসেবে তোগো এই পেন্টিংটা এঁকেছিল। আর পরবর্তীতে হিরোসির মা সন্তান জন্ম দেওয়ার পরে অসুস্থ হয়ে মারা যায়। তোগো হিরোসিকে অনেক খুঁজেছে কিন্তু তাকে খুঁজে পায়নি সে। আর এবার হিরোসির সব সত্য শোনার পরে বেশ ভেঙে পড়ে। আর কাইজি তাকে সুলাইমান শকুনের মতো মোটিভেশন দিয়ে তোগোর পক্ষে আসতে বলে। এরই মধ্যে অথরিটি জানায় পেন্টিংটার কোনো মূল্য নেই, তবে এটার ফ্রেমের জন্য জাস্ট একটা ভাঙ্গা কয়েন দেওয়া হয়। আর এতে আশাহত হয়ে কুরোসাকি গালাগালি করে হিরোসিকে বেরিয়ে যেতে বলে। তখন হিরোসি কয়েনটা তোগোর পাল্লার দিকে ছুঁড়ে মারে, তবে কয়েনটা পাল্লায় না পড়ে দড়িতে লেগে অন্যদিকে ছুটে চলে যায়। তো এরপরে আবারও ওজন মাপা হয় এবং দেখা যায় কুরোসাকি তোগোর চেয়ে অনেক এগিয়ে আছে। কাইজি আনুমানিক ক্যালকুলেশন করে ধারণা করে কুরোসাকি হয়তো তাদের চেয়ে 10 বিলিয়ন এগিয়ে আছে। এদিকে গেম শেষ হতে আর মাত্র 30 মিনিট সময় বাকি। এর ভেতরেই এই হিউজ গ্যাপ পূরণ করতে হবে। এরই মধ্যে ফাইনাল লেভেলের গেম শুরু হয়ে যায়। এবার দর্শকরা তাদের পছন্দের প্লেয়ারের উপরে কয়েন ইনভেস্ট করতে পারবে। তাদের কয়েনের উপরে নম্বর আছে যা দিয়ে পরে তাদেরকে ডিটেক্ট করে ইনভেস্টের উপরে উইনিং অ্যামাউন্ট দেওয়া হবে। তো টাইমিং শুরু হলে দর্শকরা সব হুড়োহুড়ি করে কুরোসাকির পাল্লাতে কয়েন ছুটতে শুরু করে। সবাই তো বুঝে গিয়েছে কুরোসাকি জিতে যাচ্ছে, তাই সবাই বিজয়ীর পাল্লাতেই ইনভেস্ট করে। তবে এরকম পরিস্থিতি সামাল দিতে কাইজি এবার প্ল্যান বি খাটায়। সে আগে থেকেই তোগোকে বলে 1 বিলিয়ন ইয়েন আলাদা করে রেখেছিল যাতে তার বন্ধুদের হেল্প নিয়ে এখানকার যে কোনো গেম খেলে 10 গুণ জিততে পারে। তো কাইজি টাকাটা নিয়ে ক্যাসিনোর অন্যান্য সেকশনে ছুটতে থাকে, কিন্তু কুরোসাকির ট্রিক্স খাটিয়ে আজকে সময়ের আগেই সব সেকশনের গেম বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র খোলা আছে ড্রিম জাম্প গেমটা, যেটা খেলা আর সুইসাইড করা একই ব্যাপার। তবুও বাধ্য হয়ে কাইজি ড্রিম জাম্প গেম খেলতে রাজি হয়ে যায়, কারণ এই গেমে 1 বিলিয়ন বাজি লাগিয়ে জিতলে 10 গুণ বেশি উইনিং প্রাইজ পাওয়া যাবে। তবে তার বন্ধুরাও এক্ষেত্রে তাকে হেল্প করে, বিশেষ করে তার অ্যান্ডো নামের এক মেয়ের সাথে দেখা হয়ে যায়। অতীতে যে বন্ধু হয়েও কাইজিকে ঠকিয়ে কাইজির সব টাকা হাতিয়ে নিয়েছিল। তবে এবার সে কাইজিকে হেল্প করে। সে এখানে অনেক দিন সুপারভাইজার হিসেবে কাজ করেছে, তাই সে ড্রিম জাম্প গেমের কিছু ট্রিক্স সম্পর্কে জানত। সে ওগুলো তাকে জানিয়ে দেয়। তবে এন্ডো কানাকোকে আলাদাভাবে কিছু একটা বলে, আর যেটা আমরা পরে জানতে পারবো। তো কাইজির হয়ে সুগাওয়ারা গেমের কন্ট্রোল কির পাওয়ার সাপ্লাই বন্ধ করে দেয়, যাতে গেমের কন্ট্রোলাররা ম্যানুয়ালি কাইজির দড়িটা কেটে ফেলে দিতে না পারে। আর পাওয়ার অফ করে দেওয়ায় যেটা হবে, আগেরবার গেমে যে দড়িতে পার্টিসিপেন্ট উইনিং প্রাইজ জিতেছিল এবারও সেটাতেই উইন হওয়া যাবে। মানে আগের গেমের মতোই এবারও অটোমেটিকভাবে সেম প্রসেস ঘটবে। এদিকে কানাকো ছুটে যায় ময়লার ঝুড়ি খুঁজতে। সে ময়লার ঝুড়ি থেকে আগের গেমের টিকিটগুলো হাতড়ে দেখে এর ভেতরে 9 নম্বর টিকিট মিসিং। তার মানে আগের বার যে 9 নম্বর দড়ি বেঁধে ঝাঁপ দিয়েছিল সেই মূলত জিতেছিল। তাই কানাকো ছুটে এসে গার্ডদের ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়ে। কাইজি ততক্ষণে বিমের উপরে উঠে গিয়েছিল, তাই কানাকো হাত দিয়ে কাইজিকে 9টা আঙ্গুল দেখায়, কিন্তু কাইজি অনেকটা উঁচুতে থাকায় স্পষ্ট আঙ্গুলগুলো দেখতে পাচ্ছিল না। সে কনফিউশনে ছিল কানাকো তাকে 9 নাম্বার নাকি 10 নাম্বার দেখাচ্ছে। এরই মধ্যে গার্ডেরা এসে কানাকোকে ধরে বাইরে টেনে নিয়ে যায়। ততক্ষণে কাইজি কনফিউশনে 10 নম্বর দড়িটা ধরেই ফেলেছিল। কন্ট্রোলারেরা এই খবরটা কুরোসাকিকে জানিয়ে দিলে সে আনন্দে আত্মহারা হয়ে যায়।
সে দর্শকদের তার পক্ষে ইনভেস্ট করতে নিষেধ করে দেয়। যেহেতু কাইজি মরেই যাচ্ছে, তাই এই মুহূর্তে কুরোসাকির জয় কেউ ঠেকাতে পারবে না। সে যেহেতু এমনিতেই জিতে যাচ্ছে, তাই এখন তার পক্ষে বাজি লাগালে উল্টো তারই লস, কারণ সবাইকে তো উইনিং প্রাইজ দেওয়া লাগবে। তবে তার আশায় গুড়ে বালি হয়ে যায়, কেননা কাইজি লাস্ট মুহূর্তে কানাকোর সাইন বুঝতে পেরে 10 নম্বর দড়ি চেঞ্জ করে 9 নম্বর দড়ি ধরে ঝাঁপ দেয়, ফলে সে এই গেমটা জিতে যায়। কাইজি ছুটে ফিরে এসে দেখে তোগো টেনশনে অসুস্থ হয়ে গিয়েছে। সে তোগোকে তখন দ্রুত হাসপাতালে পাঠিয়ে টাকাগুলো বাজিতে লাগাতে চায়, কিন্তু ততক্ষণে 5:10 বেজে গিয়েছে, অর্থাৎ খেলার নির্ধারিত সময় পার হয়ে যাওয়ায় কুরোসাকি তাকে বাজি লাগাতে দেয় না। তবে কাইজি জানায় খেলা শেষ হতে এখনও 5 মিনিট সময় বাকি আছে। সে কুরোসাকিকে নিজের ঘড়িটা দেখতে বলে। কুরোসাকির পাশাপাশি বাকিরাও সবাই নিজেদের ঘড়ি চেক করে দেখে আসলেই তখন 5:05 বাজে, মানে সত্যিই এখনও খেলা শেষ হতে 5 মিনিট সময় বাকি আছে। আসলে কাইজি ঘড়ির মেকানিক সুগিয়ামাকে দিয়ে ক্যাসিনোর ঘড়ির কাঁটা 5 মিনিট এগিয়ে দিয়েছিল, যাতে এরকম পরিস্থিতিতে পড়লে এক্সট্রা সময় পাওয়া যায়। মানে মনে হচ্ছে এবারের ফিফার রেফারিও এখানে খেলছে। বাকিটা আপনারা বুঝে নেন। তবে আমি কিন্তু আর্জেন্টিনার ফ্যান। যাই হোক, কিন্তু এখানেও একটা সমস্যা আছে। দড়ির পাল্লাগুলো এখন অনেক উঁচুতে আছে। কাইজি সেখানে টাকা পৌঁছাতে পারবে না, তাই কাইজি এখানেও আর একটা ট্রিক্স খাটায়। সে টাকাগুলো সোনার বারে কনভার্ট করে নেয়। এরপরে সে সুগাওয়ারা এবং তার বন্ধুদের হেল্প নেয়। ওরা সুগাওয়ারার কোম্পানির কয়েকটা ড্রোন নিয়ে হাজির হয়। এরপরে ড্রোনের সাহায্যে স্বর্ণের বারগুলো পাল্লার উপরে পৌঁছে দিতে থাকে। আর তখন কাইজি দর্শকদের উদ্দেশ্যে বলে এখন তার জেতার চান্স আছে, তাই দর্শকরা চাইলে নিজেদের কয়েন তার পক্ষে ইনভেস্ট করতে পারে। কাইজির এমন কথাতে খুব বেশি জন কনভিন্সড হয় না। তবে এ সময়ে 1 থলি টাকা নিয়ে কাইজির বন্ধু সাকাজাকি হাজির হয়ে যায়। সে সবাইকে উস্কে দিয়ে বলে কুরোসাকি বজ্জাত লোক, তাই সবার কাইজির পক্ষে বাজি লাগানো উচিত। সাকাজাকির উস্কানিতে সবাই এবার কাইজির পাল্লার উপরে কয়েন ছুঁড়ে মারতে শুরু করে। বলা চলে 5 মিনিট কয়েনের বৃষ্টি ঝরতে থাকে। এরপরে সময় শেষ হয়ে যায়। এবার ওজন মাপার পালা। কাইজি বলে তোগো না থাকায় সে তার বদলে পাল্লাতে দাঁড়াবে, তাই তার ওজনটা যেন অ্যাডজাস্ট করে দেওয়া হয়। তো ওজন মাপার সময় দেখা যায় কুরোসাকির পাল্লা সামান্য একটু ভারী হয়ে আছে, তাই নিয়ম অনুযায়ী তারই বিজয়ী হওয়ার কথা। তবে এ সময়ে একটা মিরাকল হয়ে যায়। দর্শকরা কয়েন ছড়ার সময়ে কিছু কয়েন ক্যাসিনোর ঘড়ির কাঁটার সাথে আটকে গিয়েছিল, আর কাঁটাটা মুভ করায় সেই কয়েনগুলো কাইজির পাল্লায় এসে পড়ে। যেহেতু কয়েনগুলো সময়ের আগেই ছড়া হয়েছিল, তাই সেগুলো নিয়ম মাফিক এখনও কাউন্ট করা যাবে। তো নতুন কয়েনগুলো যোগ হওয়ার পরেও সামান্য 19-20-এর পার্থক্য থেকেই যায়। কাইজি এবং তার সমর্থকেরা ভীষণ আপসেট হয়ে যায়। তবে মিরাকল এখনও শেষ হয়ে যায়নি। ঘড়ির কাঁটায় আটকে ছিল আরও একটি কয়েন। সেই কয়েনটাও কাইজির পাল্লার উপরে পড়ে। সেই সাথে কাইজির পাল্লা কুরোসাকির পাল্লার চেয়ে সামান্য ভারী হয়ে যায় এবং শেষ পর্যন্ত কাইজি গেমটা জিতে যায়। কাইজি লাস্ট কয়েনটা তুলে নিয়ে গিয়ে দেখে এটা সেই ভাঙা কয়েনটা যেটা তোগোর ছেলে হিরোসি ছুঁড়ে মেরেছিল। কয়েনটা তখন দড়িতে লেগে ঘড়ির উপরে এসে পড়েছিল। কাইজি কুরোসাকিকে উদ্দেশ্য করে বলে, যেই ভাঙা কয়েনটা নিয়ে তুমি মজা এবং তাচ্ছিল্য করেছিলে, সেই কয়েনটাই আমাদের জিতিয়ে দিল। তো গেমে জেতার কারণে কাইজির পক্ষের সবাই এবার আনন্দে উল্লাস শুরু করে। অন্যদিকে গেমে হেরে যাওয়ায় কুরোসাকি চিল্লাপাল্লা শুরু করে, আর যেই টেকনিশিয়ান ঘড়ি ফাস্ট করেছে তাকে বরখাস্ত করার নির্দেশ দেয়। তখন কাইজি বলে ঘড়ির কাঁটা সেই ফাস্ট করিয়েছে। এরপরে কাইজি সুগিয়ামাকে এনে বলে সুগিয়ামা একটা ডিভাইসের মাধ্যমে ঘড়ির কাঁটা ফাস্ট করে দিয়েছিল। কাইজি জানায় সুগিয়ামা কুরোসাকির কোম্পানিতে কাজ করত। সে খুব ভালো মানের ঘড়ির মেকানিক, অথচ এখানে সে বিন্দুমাত্র মূল্যায়ন পেত না। আসলে কুরোসাকি তার কর্মচারীদেরকে পায়ের নিচে পিষে রাখত, অথচ আজ সেই পায়ের তলার কর্মচারীর মাধ্যমেই কুরোসাকির পতন ঘটল। তো যাই হোক, ততক্ষণে সেখানে তাকাকুরাও চলে এসেছিল। সে কাইজিকে বলে এত কিছু করেও সে পাবলিকের সম্পত্তি বাজেয়াপ্ত হওয়া আটকাতে পারবে না, কারণ যেই ডেটে মিটিং হওয়ার কথা ছিল তার আগেই মিটিং হয়ে গিয়েছে এবং কারেন্সি চেঞ্জ করে সবার টাকা পয়সা বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত পাশ হয়ে গিয়েছে। সে আগেই কাইজি এবং তোগোর প্ল্যান জেনে গিয়েছিল, তাই ওরা ঘুষ দিয়ে মন্ত্রীদের কিনে ফেলার আগেই সে মিটিং সেরে ফেলেছে। তাই কাইজির সব চেষ্টাই বৃথা। এই বলে তাকাকুরা চলে যায়। আর এদিকে একটা দুঃসংবাদ শেষ হতে না হতেই আরেকটা দুঃসংবাদ এসে হাজির হয়, মানে মিস্টার তোগো হাসপাতালে মারা গিয়েছে। এই সংবাদে তারা সবাই মর্মাহত হয়। এ সময় কানাকো জানায় তোগো হাসপাতালে যাওয়ার আগে তার ফোনটা কানাকোকে দিয়ে গিয়েছে। কাইজি ফোনটা হাতে নিতেই সেটাতে একটা কল আসে।
কল রিসিভ করেই কাইজির মন ভালো হয়ে যায় এবং ছুটে বেরিয়ে যায়। আসলে ঘটনাটা ঠিক কি সেটা আমরা শেষে জানতে পারবো। এদিকে সরকারের মন্ত্রীদের দেখা যায় ওরা সুটকেস নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সেকশনে গিয়েছিল। সেখানে লকারে নতুন কারেন্সির টাকা রাখা আছে। লকারের পাসওয়ার্ড প্রেস করে তারা নতুন কারেন্সিগুলো ভাগাভাগি করে নিতে পারবে, কিন্তু বারবার পাসওয়ার্ড বসিয়েও পাসওয়ার্ডগুলো ভুল দেখাচ্ছিল। তাই তারা তাকাকুরাকে ফোন করে ব্যাপারটা জানায়। তাকাকুরা জানায় সে ওদেরকে ঠিক পাসওয়ার্ডই বলেছে, তাই লক না খোলার তো কারণ নেই। এ সময় সেখানে কাইজি চলে আসে এবং বলে সে লকারের পাসওয়ার্ড বদলে দিয়েছে। কাইজি জানায় তোগোর আসল প্ল্যান মন্ত্রীদের কিনে নেওয়া ছিল না, বরং সে গোপনে অন্য ট্রিক্স খাটিয়েছিল। তোগো প্রিন্টিং ব্যুরো বা অর্থ মন্ত্রণালয়কে 100 বিলিয়ন ইয়ন ঘুষ দিয়ে লকারের পাসওয়ার্ড অ্যাক্সেস নিয়েছে। আর বর্তমানে তোগো যেহেতু বেঁচে নেই, তাই একমাত্র কাইজি এই লকারের পাসওয়ার্ড জানে। কাইজি তাকাকুরাকে একটা অফার দেয়। এই 3টা খামে কন্টেইনার, লকার এবং ট্রাঙ্কের পাসওয়ার্ডের অর্ধেক সংখ্যা লেখা আছে। সে তাকাকুরার সাথে রক পেপার সিজার গেম খেলবে। 3 রাউন্ডে গেমে যদি তাকাকুরা জিতে, তাহলে কাইজি তাকে প্রতি রাউন্ডে একটা করে পাসওয়ার্ড কমপ্লিট করে দেবে। আর যদি কাইজি গেমে জেতে, তাহলে তাকাকুরা কারেন্সি চেঞ্জের বিল বাতিল করে দেবে। তাকাকুরা জানতো এই গেমে কেউ তাকে হারাতে পারবে না, তাই সে রাজি হয়ে যায়। কারণ গল্পের শুরুর দিকেও সে একটা গেম খেলেছিল যেখানে কিনা সেই জিতেছিল। তবে এবার তাকাকুরা জানায় গেমটা হবে তার নিয়মে, অর্থাৎ এবারও সোনার ডিম রাখা থাকবে। আর কাইজিকে 3 রাউন্ডের ভেতরে যে কোনো একবার ডিম হাতের মুঠোয় নিয়ে রকেট চাল দিতে হবে। 3 রাউন্ডের ভেতরে যদি কাইজি একবারও জেতে, তাহলে তাকাকুরা কারেন্সি চেঞ্জের বিল বাতিল করে দেবে। কিন্তু যদি কাইজি হারে, ইভেন ড্রও হয়, তবুও তাকাকুরাই জিতে যাবে। যাই হোক, কাইজি খেলতে রাজি হয়ে যায়। গেম শুরুর আগে সেখানে হিরোসি এবং কানাকো চলে এসেছিল। তারা ধারণা করেছিল কাইজি প্রথম রাউন্ডেই রকেট চাল দেবে, কিন্তু ঘটে ঠিক উল্টোটা। অভিজ্ঞ তাকাকুরা কাইজির বডি ল্যাঙ্গুয়েজ বুঝে ফেলে। কাইজি পিপারের চাল দিলে তাকাকুরা সিজারের চাল দিয়ে কাইজিকে হারিয়ে দেয়। ফলে কাইজি কন্টেনারের পাসওয়ার্ড দিতে বাধ্য হয়। সেকেন্ড রাউন্ডে কাইজি সোনার ডিম হাতে নিয়ে রকেট চাল দেয়, কিন্তু তার বডি এক্সপ্রেশনে তাকাকুরা এবারও তার চাল বুঝে যায়। তাই তাকাকুরাও রকেট চাল দেয়। ফলে এই রাউন্ডে ড্র হয়। আর যেহেতু তাকাকুরা খেলা শুরুর আগেই বলে দিয়েছে খেলা ড্র হলেও তাকেই উইনার হিসেবে কাউন্ট করা হবে, তাই কাইজি বাধ্য হয়ে লকারে এন্ট্রির পাসওয়ার্ডও দিয়ে দেয়। আর এবার থাকে ফাইনাল রাউন্ড। কাইজি চাল দেওয়ার আগে সোনার ডিমের ব্যাগে হাত ঢুকিয়ে হাতটা বের করে নেয়। কাইজির বডি ল্যাঙ্গুয়েজে তাকাকুরা ধারণা করে কাইজির হাতে ডিমটা নেই, তাই সে পিপার অথবা সিজারের চাল দেবে। আর আগের দুটো রাউন্ডে তাকাকুরা জিতে যাওয়ায় এই রাউন্ডে ড্র হলেও তাকাকুরাই জিতবে। যেহেতু রুলস অনুযায়ী কাইজিকে একবার হলেও জেতা লাগবে, তাই তাকাকুরা চোখ বুঝে সিজারের চাল দিয়ে দেয়। আর এতে কাইজি পিপারের চাল দিলে তাকাকুরা জিতে যাবে, আর সিজারের চাল দিলেই দুজনেরই ড্র হবে। কিন্তু তাকাকুরাকে চমকে দিয়ে কাইজি রকেট চাল দেয়। তাকাকুরা হারতে পারে এটা সে বিশ্বাসই করতে পারছিল না। কাইজি তখন এক্সপ্লেন করে বলে এই সোনার ডিমগুলো দেখতে যতটা মনে হয় তার চেয়েও অনেক ভারী, তাই ডিম হাতের মুঠোয় থাকলে কাঁধ খানিকটা বাঁকা হয়ে যায়, একটু হাতও কাঁপে। এতে তাকাকুরা প্রতিপক্ষকে পর্যবেক্ষণ করে তার চাল বুঝে যায়। তবে এখন পর্যন্ত কেউই সোনার ডিম হাতে না নিয়ে রকেট চাল দেয়নি। মূলত কাইজি প্রথম এই কাজটা করে। ফলে তাকাকুরা তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে না পেরে ধরা খেয়ে যায়। আর এভাবেই কাইজি তাকাকুরাকে হারিয়ে দেয়। তবে তাকাকুরা হার মানতে নারাজ। সে বেইমানি করে বলে তার শুধুমাত্র কন্টেইনার আর এন্ট্রি কোডেরই প্রয়োজন। কাইজির কাছে লাস্ট যে কোডটা আছে সেটা ব্রিফকেসের কোড, আর ব্রিফকেস খুলতে কোডের কোনো প্রয়োজন নেই। আগামীকাল দুপুরে সেটা অটোমেটিকভাবে খুলে যাবে। তাই তাকাকুরা বিল বাতিল করবে না বলে চলে যায়। কাইজি তখন তাকে আটকানোর চেষ্টা করলে গার্ডেরা কাইজিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কানাকো আর হিরোসি ভেবেছিল তাদের সব চেষ্টাই বৃথা। তবে এক অজানা কারণে কাইজি মিটমিট করে হাসছিল। এদিকে কারেন্সি চেঞ্জ এবং পাবলিকের অ্যাকাউন্ট ফ্রিজড হয়ে যাওয়ার নিউজ পাবলিশড হলে সারা দেশকে অস্থির করে রেখে প্রধানমন্ত্রী সহ বাকি সব মন্ত্রী ব্রিফকেস নিয়ে বসেছিল। ব্রিফকেসের ভেতরেই নতুন কারেন্সির নোটগুলো আছে, যা তারা আত্মসাৎ করে নেবে। দুপুরে অটোমেটিকভাবে ব্রিফকেস খুলে গেলে নতুন টাকার বান্ডিল দেখে তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু একটু পরেই তাদের মন হতাশায় ডুবে যায়, কারণ বান্ডিলগুলোর শুধু প্রথম এবং শেষ নোটগুলোই নতুন কারেন্সির, ভেতরে বাকি নোটগুলো সবই পুরনো ইয়েন কারেন্সির। তো খবর পেয়ে তাকাকুরা স্টেডিয়ামে ছুটে যায়। কাইজি সেখানেই ছিল। কাইজি জানায় তোগো প্রিন্টিং ব্যুরো বা অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে শুধু যে লকারের অ্যাক্সেস নিয়েছে তাই না,
বরং সে সব স্টাফদের ঘুষ দিয়ে কিনে নিয়েছিল আর তাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিল যাতে ওরা নতুন আর পুরনো নোট এভাবেই সাজিয়ে রাখে। তোগোর কথাতেই ওরা এগুলো করেছে। তাছাড়া কাইজি জানতো ব্রিফকেস খোলার জন্য কোডের প্রয়োজন নেই। সে জাস্ট তাকাকুরার সামনে গতকাল নাটক করেছিল যাতে তাকাকুরা কোনো সন্দেহ করতে না পারে। তো মন্ত্রিপরিষদ যেহেতু ধরা খেয়ে গিয়েছে তাই ওরা বিল ক্যান্সেল করে দেয় এবং আগের কারেন্সি বহাল রাখে। এরই মধ্যে কাইজির টিমের বাকিরা ওই মন্ত্রীদের টাকা নিয়ে পালানোর প্ল্যানিংয়ের ফুটেজ লিক করে দেয়। এতে ওদের মুখোশ সবার সামনে খুলে যায়। তাকাকুরা সব জেনে কাইজির সাথে ঝামেলা লাগিয়ে দেয়। দুজনের মধ্যে নৈতিক ব্যাপার স্যাপার নিয়ে তর্কাতর্কি হয়, তবে শেষ পর্যন্ত ভায়োলেন্স ছাড়াই দুজনে দুপথে চলে যায়। এরপরে লাভের টাকা থেকে কাইজিকে হেল্প করার সবাইকে সে নিজেদের অংশ বুঝিয়ে দেয়। শেষে বাকি থাকে দুটো ব্রিফকেস, একটার সাইজ বড় আর অন্যটার ছোট। এর মধ্যে একটা কাইজির, অন্যটা কানাকোর। কানাকো কাইজিকে পছন্দ মতো ব্রিফকেস চুজ করতে দিলে কাইজি বড়টাই চুজ করে। তখন কানাকো ছোটটা নিয়ে চলে যায় আর কাইজি চলে যায় রেস্টুরেন্টে খাবার আর তার প্রিয় বিয়ার খেতে। আজকে তার কাছে টাকার অভাব নেই, সে যা খুশি খেতে পারবে। কিন্তু সে সুটকেস খুলে দেখে ভেতরে একটা টাকাও নেই, সব পানির বোতল দিয়ে লোড করা। এদিকে কানাকোকে দেখা যায় সে কাঁধে ঝোলানো ব্যাগ আর সুটকেস নিয়ে এন্ডোর সাথে দেখা করে। আসলে সেদিন ড্রিম জাম গেমের আগে এন্ডো কানাকোর সাথে চুক্তি করেছিল কানাকো কাইজির টাকাগুলো এন্ডোকে এনে দেবে। তবে ব্যাপারটা ফেয়ার করার জন্য তারা কাইজিকে চুজ করার সুযোগ দেয়। কাইজি লোভে পড়ে বড় ব্যাগটা চুজ করেছে, তাই ওরা মনে মনে স্যাটিসফাইড হয় কাইজি তো লোভে পড়ে সব হারিয়েছে। ফলে কাইজি আরও একবার নিজের বন্ধুর কাছেই প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হয়ে গেল। প্রিয় দর্শক, এখানে কিন্তু একটা বাস্তবসম্মত ব্যাপারও আছে। জুয়ারিদের আর যাই হোক লোভের শেষ নেই, তারা যতই জিতুক না কেন আরও টাকার লোভ কখনো ছাড়তে পারে না, আর এভাবেই তারা পথের ফকির হয়ে যায়। তাই এসব থেকে সব সময় দূরে থাকুন। বিশেষ করে আমাদের দেশেও বর্তমানে গ্রামে গঞ্জে সহ সবখানেই বিভিন্ন মোবাইল জুয়া ছড়িয়ে পড়েছে। তবে আমার অনুরোধ থাকবে এসব থেকে সবাই দূরে থাকবেন এবং আপনার আশেপাশের কাউকে এসব করতে দেখলে তাকে উপদেশ দিয়ে দূরে সরিয়ে রাখবেন। কেননা আপনার একটি ভালো অভ্যাসই আপনার এবং আপনার পরিবারের জন্য সুফল বয়ে আনবে। তো ভিডিওতে লাইক না দিয়ে থাকলে ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করুন। আর নিয়মিত সুন্দর সব মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।